দর্শক, শেখ হাসিনাকে প্রথমবারের মতো নেতাকর্মীদের উদ্দেশ্যে এগ্রেসিভ কথা বলতে শোনা গেল এবং নেতাকর্মীদের রীতিমতো প্রতিশোধ পরায়ণ হওয়ার মতো ভয়ঙ্কর কথাও বলে ফেললেন তিনি। শেখ হাসিনা আদতে কি চাচ্ছেন, বাংলাদেশের কোন অবস্থা দেখতে চাচ্ছেন, সেই প্রশ্নটা এবার সামনে এসে গেল। শেখ হাসিনা যখন এই কথা বলছেন, ওদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যে তিনি বলেছেন, এয়ার কন্ডিশনের ভেতর বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছে তাদের সংস্কার ধোপে টিকবে না। যারা বলছে সংস্কার আগে না নির্বাচন আগে, এটা বলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। তাহলে কি বিপাকেই পড়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? শেখ হাসিনার অডিও বার্তার কথা বলছিলাম, সে প্রসঙ্গে পরে আসি। আগে তারেক রহমানের কথা বলেনি। তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেই কথাটা সরকারের উদ্দেশ্যে বলেছেন এবং সরকারের সংস্কার কার্যক্রমের এক ধরনের বিপক্ষে কথা বললেন তিনি। ঈদের পরে বিএনপি আরো বেশি এগ্রেসিভ হবে এরকম আভাস আমরাও দিয়েছিলাম। ঈদের পরে সত্যি সত্যি বিএনপি এগ্রেসিভ মোডে যাচ্ছে এবং তারেক রহমানের এই মন্তব্যটা খুবই এগ্রেসিভ, যেটা সরকারের জন্য খুবই বিপজ্জনক, বিব্রতকর হতে পারে বলেই মনে হচ্ছে। তিনি বললেন, বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভেতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধাপ্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদের বেতন বোনাস ভাতা দিচ্ছে, তার উপর তারা বসে সংস্কারের কথা বলছেন, এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, সংস্কার আগে না নির্বাচন, সংস্কার আগে নির্বাচন পরে, এই কথা যারা বলছেন তাদের সমালোচনা করে করেন তিনি। এবং তিনি বলেছেন যে বিএনপি সংস্কার করবে কিনা সেই সন্দেহ সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিচ্ছি আমি। নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপি এসব সুযোগ সুবিধার মধ্যে থেকে কখনো সংস্কারের কথা বলেনি, বলবেও না। বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে, একদিকে আন্দোলন করেছে, আর একদিকে বিএনপি দেশ গঠনের চিন্তা করছে। অর্থাৎ এই সরকারের যে লক্ষ্য, আগে সংস্কার করবে, সমস্ত সংস্কার করে তারপরে নির্বাচন দেবে, সেই নীতির বিপক্ষে যে বিএনপির অবস্থান সেটা তারেক রহমানের কথায় স্পষ্ট হয়ে গেল। শেখ হাসিনার প্রসঙ্গে আসবো, তার আগে ছোট্ট করে বলে নি, আজকে পয়লা বৈশাখ শেষ হয়ে গেল। পয়লা বৈশাখ উপলক্ষে জনগণের ট্যাক্সের টাকা সরকার যাচ্ছে তাই ভাবে নষ্ট করছে, খরচ করেছে বলে অভিযোগ উঠেছে। সরকার বিভিন্ন পত্রিকায়, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে পুরো পৃষ্ঠা জুড়ে ক্রয়পত্র ছাপিয়েছে, যেখানে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে পয়লা বৈশাখ উপলক্ষে কোথায় কোন আয়োজন করছে তার ফিরিস্তি ছাপা হয়েছে, তার বিজ্ঞাপন ছাপা হয়েছে। সরকার জনগণের অর্থ ব্যয় করে নিজেদের ঢাক ঢোল পেটানোর এই কাজ কেন করছে? জনগণ তাদের কোন অধিকার দিয়েছে এটা করতে? সেই প্রশ্ন উঠে গেছে। চলে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সভাপতি শেখ হাসিনার প্রসঙ্গে। শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে পয়লা বৈশাখে। সেই অডিওটা বিভিন্ন দিকে ঘুরে ফিরে বেড়াতে দেখা যাচ্ছে। সেই অডিওতে শেখ হাসিনা প্রথমবারের মতো সরকারের বিরুদ্ধে এক ধরনের এগ্রেসিভ কথাবার্তা বললেন, এক ধরনের মারমুখী মেজাজে তাকে শোনা গেল। শেখ হাসিনা বরাবরই একটু এগ্রেসিভ কথা বলতে অভ্যস্ত, কিন্তু এবারেরটা একটু বেশি এগ্রেসিভ হয়ে গেল কিনা সেই পর্যালোচনা কিন্তু করা যেতেই পারে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কথাগুলো বললেন সেই কথা এক অর্থে নেতাকর্মীকে বলেই দেওয়া যে তোমাদেরকে কেউ যদি আঘাত করে তাহলে তোমরা এখন থেকে প্রতিঘাত করো, প্রতিশোধ নাও। তাতে করে দেশের অবস্থা আরো বিশৃঙ্খলতার দিকে চলে যাবে কিনা সেটা অবশ্যই ভাববার বিষয়। তিনি বললেন, নেতাকর্মীদের সান্ত্বনা দিয়েছেন। এক পর্যায়ে তিনি বলেছেন যে দুঃসময়ে যারা কাজ করবে সুসময়ে তারাই নেতা হবে। শেখ হাসিনার এই কথাটা খুবই ভালো কথা, যে দুঃসময়ে যারা কাজ করবে তারা সুসময়ে নেতা হবে। শেখ হাসিনার হয়তো নতুন করে বোধোদয় হয়েছে যে যাদেরকে তিনি সুসময়ের কোকিল হিসেবে নিয়েছিলেন তারা আসলে দুঃসময়ের কাণ্ডারি হতে পারবে না। তাই তৃণমূলকে সান্ত্বনা দেওয়ার ভাষায় বলেছেন, যে ভাষাটা তিনি তাকে লক্ষ্য করা গেছে যে প্রতিবার
যখন নির্বাচনের সময় আসে তখনই এই কমন কথাটা বলা হতো, আমরা শুনেছি তার এবং সর্বোচ্চ নেতাদের মুখ থেকে, যে তৃণমূলী আওয়ামী লীগের মূল ভরসা। এখন সমস্ত রাগ ঝাল ক্ষোভ দুঃখ বাদ দিয়ে আগামী নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় সেই চিন্তা সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ভাবতে হবে। তিনি তৃণমূলের উপরে ভরসা করে বলেছেন, দুঃসময়ে যারা কাজ করবে, অর্থাৎ এখন যারা কাজ করবে, সুসময়ে তারা সুযোগ পাবে, তারা নেতা হবে। এরপরে তিনি বলেছেন, কোনো নেতার জন্য অপেক্ষা করা লাগবে না। বারবার বলা হচ্ছে নেত্রী হুকুম দেন, আপনি অনুমতি দেন, আর অনুমতি লাগবে না, আমি এখনই হুকুম দিয়ে দিচ্ছি। আঘাত করলে প্রতিঘাত করো, চড় মারলে উল্টা চড় মারো, প্রতিরোধ করো, সবাইকে এক হতে হবে, জল্লাদের হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে। অর্থাৎ বর্তমান সরকারকে তিনি জল্লাদ হিসেবে আখ্যা দিচ্ছেন। তাহলে কি আমরা সেই দিনের মধ্যেই চলে আসলাম যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও তলানিতে চলে যাবে? এমনিতেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক, তার উপরে আওয়ামী লীগের ভাষায় তারা যেভাবে নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনের প্রতিশোধ তারা যদি নিতে চায়, প্রতিঘাত করতে চায়, চড় মারলে পাল্টা চড় যদি মারতে চায়, তাহলে সেই বিশৃঙ্খল পরিবেশ আরো বেশি বিশৃঙ্খলার দিকে চলে যাবে কিনা সেটা বোধহয় ভাববার সময় এসেছে। সেই ভাবনাটা আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম ভাববেন কিনা, দেশকে বিশৃঙ্খল অবস্থার দিকে ঠেলে দিলেই তাদের জয় সন্নিকটে চলে আসবে কিনা, সেই ভাবনা হয়তো তাদের। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যাদের দিন নুন আনতে পান্থা ফুরায়, যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা চায় দেশে শান্তি বিরাজ করুক, দেশ যেন বিশৃঙ্খল না হয়। কে ক্ষমতায় থাকলো, কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতা থেকে গেল, এটা আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই হেডেক না। বাংলাদেশের বেশিরভাগ মানুষের মূল হেডেকের জায়গা হচ্ছে চালের দাম কত, তেলের দাম কত। যদিও আমরা গতকালকেই একটা বিবৃতিতে দেখেছি, খবরে দেখেছি যে সয়াবিন তেলের দাম আবারও 14 টাকা বাড়িয়েছে সরকার। ব্যবসায়ীরা 18 টাকা বাড়াতে চেয়েছিল, সরকার ব্যবসায়ীদের উপরে সদয় হয়ে 4 টাকা মাইনাস করে 14 টাকা লিটারে বাড়িয়ে দিয়েছে। গ্যাসের দাম শিল্পক্ষেত্রে 33% বাড়িয়ে দিয়েছে। এমনিতেই যখন আমাদের নাভিশ্বাস অবস্থা, তখন দেশের অবস্থা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যদি আরো অবনতির দিকে চলে যায়, তাহলে আমাদের বেঁচে থাকাটা খুব কষ্ট হয়ে যাবে। শেখ হাসিনা আবারও হুঙ্কার দিলেন ইউনূসকে, পাপ বাপকেও ছাড়ে না। পাপ আমরা দেখেছি, অতীতেও বিভিন্ন সময়ে দেখেছি, কিন্তু বর্তমান সময়ে যে পাপগুলো হচ্ছে সেটি ভয়ঙ্কর। এমন পাপ বাংলাদেশে কোনো বিবেকবান মানুষ বলতে বাধ্য হবে যে এমন পাপ বাংলাদেশের ইতিহাসে তো দূর কি বাত, পাকিস্তান শাসন আমলেও বাংলাদেশে এমন পাপ মানুষ দেখেনি। এখন সেই পাপ ঘটছে। এই যে দেখুন, বাংলা নববর্ষের দীর্ঘদিনের রীতি ভঙ্গ করে যেটি একটা শোভাযাত্রা নিয়ে কিভাবে তেলেসমাতি হচ্ছে, রাজনীতি হচ্ছে, একটা মঙ্গল শোভাযাত্রা যেটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, সেই শোভাযাত্রাটাকে নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা। মানে এই সরকারটি আছে শুধুমাত্র নাম পরিবর্তন নিয়ে, এবং আগের সরকারের যত কৃতকর্ম আছে, কৃতিত্ব আছে, ভালো কর্মগুলো আছে, সেই ভালো কর্মের কৃতিত্ব নিজেদের বলে চালিয়ে দেওয়ার জন্য। নিজেদের 9 মাসে কৃতিত্বটা কি আমি তো বলতে পারি না, আপনারা কি বলতে পারেন? নিশ্চয়ই পারেন না। আর এই সব জায়গা থেকে, এই সব সংক্ষুব্ধতা থেকেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ঠিক নববর্ষের আগের দিন 13 এপ্রিল রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছিলেন। অংশ নিয়ে তিনি তার বক্তব্যে মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আগুন নিয়ে খেলবেন না, সেই আগুনে আপনাকে পুড়তে হবে। গত আগস্টে অভ্যুত্থানে পদচ্যুত হওয়ার পর থেকে দেশ ছাড়া শেখ হাসিনা নিয়মিত ভার্চুয়াল সভায় তিনি অংশগ্রহণ করেন। রবিবার তেমনি এক ভার্চুয়াল সভায় শেখ হাসিনা অংশগ্রহণ করে বলেন, বাংলাদেশে সমস্ত ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে, মুক্তিযোদ্ধাদের পর্যন্ত মনে রাখছে না। আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখতে সৌধ তৈরি করেছিলাম, আর ওরা জ্বালিয়ে দিচ্ছে। ইউনূস, আপনি কি এসবের কোনো জবাব দিতে পারবেন? এরপরেই তার হুঁশিয়ারি,
মনে রাখবেন, আপনি যদি আগুন নিয়ে খেলেন, সেই আগুন আপনাকেও পোড়াবে। শেখ হাসিনা হুঁশিয়ারি দিচ্ছেন। কেন? এই যে ইউনূস সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হচ্ছে শেখ হাসিনা যেন ভারত থেকে এই ধরনের কথাবার্তা না বলেন, তারপরেও দিচ্ছেন। এতে কি ভারতের সায় আছে? অবশ্যই সায় আছে। ভারত থেকে, ভারতের যদি অনুমতি না থাকতো, ভারতের যদি পৃষ্ঠপোষকতা না থাকতো, তাহলে শেখ হাসিনা সেখানে বসে এক প্রকার বন্দি জীবন যাপন করতেন। শেখ হাসিনা কিন্তু ভারতে কোনো বন্দি জীবন যাপন করেন না। ভারতে শেখ হাসিনা জেড ক্যাটাগরির নিরাপত্তায় মুক্ত জীবন যাপন করেন। সেখান থেকে শেখ হাসিনা তার নেতা কর্মীর সাথে নিয়মিত যোগাযোগ করেন। এই মুহূর্তে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ফিরছে না। কবে ফিরবে এটিও কেউ বলতে পারে না, আওয়ামী লীগের কোনো নেতৃত্ব বলতে পারে না। কিন্তু শুনে অবাক হবেন যে হঠাৎ করে বিস্ময়কর ভাবে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ফেরা শুরু করবে। আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে। প্রাকৃতিক ভাবে আওয়ামী লীগ, অর্গানিক ওয়েতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। এই শুদ্ধ হয়ে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ফিরবে। আমি শুরুতেই বলেছি যে পাপ বাপকেও ক্ষমা করে না। এই মুহূর্তে যে পরিমাণ পাপ কর্ম বাংলাদেশে চলছে, বাংলাদেশের ইতিহাসে আমি যেটি বললাম যে পাকিস্তান শাসন আমলেও এত পাপ হয়নি। এই পাপটা খুব দীর্ঘস্থায়ী হবে না, কারণ আমরা বিভিন্ন আলামত ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কারণ দেশ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দেশ এক প্রকার অর্থনৈতিক ভাবে অচল হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের পক্ষ থেকে যতই গল্প করা হোক, এই গল্পগুলো করা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনূসের সরকারকে 5 বছর টেনে নিয়ে যাবার জন্য। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়ানক। আমি অর্থনৈতিক অবস্থা নিয়ে বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় কথা বলেছি। এই বক্তব্যে একটি কথা বলি যে আমাদের গত বছর অর্থ বাজেট ছিল প্রায় 8 লক্ষ কোটি টাকার। এবছর 25% কম বাজেটের প্রস্তুতি হচ্ছে, 6 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে বাজেট কখন একটা জায়গা থেকে কমে আসে, এবছর প্রথম হতে যাচ্ছে। বরঞ্চ বাড়ে, প্রতি বছর 1% বাড়ে। এবছর বাজেট ছোট হয়ে আসছে। কেন? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়ানক, কূটনৈতিক অবস্থা কূটনৈতিক ভাবে যতই দেখায় এর সাথে সম্পর্ক ওর সাথে সম্পর্ক, কূটনৈতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। কাজেই পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগবে না। এবং আওয়ামী লীগও ফিরতে খুব বেশি সময় লাগবে না। এই যে গভীর হচ্ছে, অন্ধকার হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীর উপর নির্যাতন অত্যাচার বাড়ছে। এই যে সাম্প্রতিক সময় ইদানিং গত কয়েকদিন যাবত শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর পুলিশি নির্যাতনটা বেড়ে গেছে, পুলিশি তাণ্ডবটা বেড়ে গেছে। এই যে এইসব অন্ধকার সময় পেরিয়ে হঠাৎ করে দেখবেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। এবং শেখ হাসিনা এটি নিজেও জানেন, তিনি মেন্টালি সেই প্রস্তুতিও নিচ্ছেন। যার কারণে মোহাম্মদ ইউনূসকে হুঙ্কার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলেন, সেই আগুন আপনাকেও পোড়াবে। সত্যিই ডক্টর ইউনূস, আপনি আগুন নিয়ে খেলছেন। আমি বারবার বলি, আপনি নিরপেক্ষ জায়গায় থেকে সবাইকে নিয়ে একটা অন্যরকম বাংলাদেশ গড়তে পারতেন, কিন্তু আপনি সেই বাংলাদেশ গড়বার ট্রেন মিস করে ফেলেছেন। একবার একটি ট্রেন চলে গেলে সেই ট্রেনটা কিন্তু আর ফিরে আসে না। কাজেই আপনাকে দিয়ে অন্তত পক্ষে ঐক্যের বাংলাদেশ গড়া সম্ভব হবে না। আপনি যত ব্যর্থ হচ্ছেন, তত আওয়ামী লীগ ফিরে আসবার পথ সুগম হচ্ছে। আওয়ামী লীগ তো আসলে ফিরে আসবার কথা না। গত 16 বছরে আওয়ামী লীগের বহু পাপ আছে, আমি বলছি, আমি স্বীকার করছি। আমি স্বীকার করবার যদিও কেউ না, আমি আওয়ামী লীগের কেউ না, তারপরে বলছি আওয়ামী লীগের এত বেশি পাপ আছে, আওয়ামী লীগের বড় ধরনের শাস্তি হওয়া উচিত। আওয়ামী লীগের যারা পাপী তাদের গুণে গুণে দেখে দেখে তাদের ফাঁসি হওয়া উচিত। কারণ তাদের কারণে আজকে বাংলাদেশে এই তাণ্ডব চলছে, তাদের অস্থিরতার কারণে, তাদের দুর্বৃত্তপনার কারণে আজকে একটা অস্থির বাংলাদেশ তৈরির সুযোগ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের ওই দুর্বৃত্তদের ফাঁসি হওয়া উচিত, কিন্তু সেটাও দিতে পারবেন না। সেই অন্যায় অপরাধের বিচারও করতে পারবেন না। উল্টো ডক্টর ইউনূস সেই দুর্বৃত্তপনার চাইতেও শতগুণ বেশি তাণ্ডব চালাচ্ছে। কাজেই আওয়ামী লীগ ফিরবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ফিরবে, কিন্তু সেটা কবে এই মুহূর্তে বলাটা কঠিন। হঠাৎ করে ঘুরে দাঁড়াতে শুরু করবে,
এই জন্যই শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলছেন, যে আগুন নিয়ে খেলছেন সেই আগুনে আপনাকেও উঠতে হবে। গতকালকের ভার্চুয়াল অনুষ্ঠানেও শেখ হাসিনা সেই হুঙ্কারে দিয়েছেন এবং এটা সত্য হুঙ্কার, এই আগুনেই পড়তে হবে ডক্টর ইউনূসকে।